হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনসের নিটের বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো নিটের যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়ছে সেই রকম কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে সব থেকে প্রথমেই আমার এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, তো এখানে দেখো প্রথম প্রশ্নটা, প্রথম একটা ফিনাইল রিং দেওয়া রয়েছে, তারপরে সিএইচ ডবল বন্ড সিএইচ এক্স CH2CH3 ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালাইল হ্যালাইড, বেঞ্জাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড অ্যান্ড অ্যারাইল হ্যালাইড। তো আমরা ভালো করেই জানি যে এই যে আমাদের ডবল বন্ড, এই ডবল বন্ডের পাশের যে কার্বনটা, এই পাশের কার্বনটাকে আমাদের কি কার্বন বলা হয়? পাশের কার্বনটাকে আমার বলা হয় অ্যালাইলিক কার্বন। ক্লিয়ার? তাহলে এই অ্যালাইলিক কার্বনের সাথে যখন আমার হ্যালোজেন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড। তাহলে প্রথম অ্যান্সারটা আমার হয়ে গেল, এই কম্পাউন্ডটা হচ্ছে আমার অ্যালাইলিক হ্যালাইড। বেশ, যদি আমার ডবল বন্ডের সাথে ডাইরেক্ট এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটার সাথে যদি ডাইরেক্ট আমার এখানে হ্যালোজেন থাকতো তাহলে আমরা সেটাকে ভিনাইলিক বলতাম। ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের বেঞ্জিন রিংয়ের সাথে CH2Cl এরকম থাকতো তাহলে সেটাকে আমরা বেঞ্জাইলিক হ্যালাইড বলতাম। আর যদি আমাদের ডাইরেক্ট এই ফিনাইল রিংটার সাথে Cl গ্রুপটা যুক্ত থাকতো তাহলে সেটাকে আমরা অ্যারাইল হ্যালাইড বলতাম। তো যাই হোক, আমার এখানে অ্যালাইলিক হ্যালাইডটা অ্যান্সার হবে। 2 নম্বর, CX বন্ড, এই যে বন্ডটা রয়েছে এর বন্ড এনথালপি বা বন্ধন শক্তি, বন্ড এনথালপির মানে হচ্ছে বন্ধন শক্তি, কার সবচেয়ে বেশি? তো আমরা জানি কার্বনের সাথে ফ্লুরিনের ওভারল্যাপটা সব থেকে এখানে ভালো হবে, তার কারণ কার্বন এবং ফ্লুরিনের সাইজগুলো প্রায় সমতুল্য। ক্লোরিনের সাইজ একটু বেড়ে যাচ্ছে, ব্রোমিনের সাইজ আরও বেড়ে যাচ্ছে, আয়োডিনের সাইজ আরও বেড়ে যাচ্ছে। ফলে সবথেকে বেস্ট ওভারল্যাপ হবে কার্বনের সাথে ফ্লুরিন, সবথেকে খারাপ হবে কার্বনের সাথে আয়োডিন, কারণ সাইজের ডিফারেন্সের জন্য। তাহলে বন্ধন শক্তি মানে হচ্ছে এই বন্ডটাকে ডিসোসিয়েট করার জন্য বা ভাঙার জন্য যে পরিমাণ শক্তি লাগছে। তাহলে কোথায় বেশি শক্তি লাগবে? প্রথমটাতে। তাহলে আমার এখানে বন্ধন শক্তির ক্রম হবে কোনটা? সি এর অ্যান্সারটা। যদি আমার এখানে ডাইপোল মুভমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের ক্রম আসতো তাহলে আমাদের অ্যান্সার হতো এ এরটা। তো এখানে দেখো আমরা লিখেই রেখেছি যে দ্বিমেরু ভ্রামকের ক্রম হলে এর অ্যান্সার, বন্ধন শক্তি বা বন্ধন এনথালপি হলে সি এর অ্যান্সার। বেশ, 3 নম্বর প্রশ্ন, দ্য রিয়েকশন অফ C6H5 CH ডবল বন্ড CH CH3 উইথ HBr প্রডিউসেস, HBr যদি আমরা এখানে যোগ করি তাহলে আমার এখানে কি প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা আমাকে এখানে জানতে চেয়েছে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমাদের যখন এখানে অ্যাডিশনটা হবে, আইদার মার্কোনিক অফ অ্যাডিশন হবে, না হলে অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, ডবল বন্ডের পাশে দুটো কার্বনই আমার একটা করে হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি না যে কোথায় আমরা HBrটাকে অ্যাড করব। তো আমাদের এখানে মার্কোনিক অফ রুলসের জন্য যে মেকানিজমটা আমরা পড়েছিলাম সেই মেকানিজমের থ্রু দিয়ে আমাকে এখানে যেতে হবে। অর্থাৎ এই পাই বন্ডের ইলেকট্রন যদি আমার ডান দিকে শিফট করে তাহলে লক্ষ্য করে দেখো আমার এখানটাতে প্লাস চার্জ আসবে আর এই পোর্শনটাতে আমার মাইনাস আসবে। ফলে আমার এই যে আমার H প্লাসটা রয়েছে অর্থাৎ ইলেকট্রোফাইলটা এসে পরে আমার এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করার ফলে আমার এখানটাতে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার এরকম যে C6H5, এটাকে আমি একটা বেঞ্জিন রিং আকারে লিখতে পারি, ফিনাইল রিং আকারে। আচ্ছা, এর সাথে আমি CHটাকে বসালাম, মাথায় প্লাস দিলাম, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আচ্ছা, CHটা হয়ে যাবে CH2, তার পাশে আছে CH3। তো এই যে আমার কার্বোক্যাটায়নটা লক্ষ্য করে দেখো এখানে পাই সিগমা পজিটিভ রেজোনেন্স কাজ করবে। কোন রেজোনেন্স কাজ করবে বললাম? পাই সিগমা পজিটিভ রেজোনেন্স কাজ করবে। ফলে এই কার্বোক্যাটায়নটা একটা অধিক মাত্রাতে স্টেবিলিটি পাবে। তো ঠিক সেই কারণে আমার এখানে পাই বন্ডের ইলেকট্রনটা আমার এখানে প্রথম থেকেই ডান দিকে শিফট হবে, এখানে প্লাস চার্জ আসবে এবং হাইড্রোজেনটা এই কার্বনে এসে অ্যাটাচ হবে, দিয়ে আমার এই কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে। এই কার্বোক্যাটায়নটা হচ্ছে আমার বেঞ্জাইল কার্বোক্যাটায়ন, ভেরি স্টেবল কার্বোক্যাটায়ন, বিকজ হেয়ার পাই সিগমা পজিটিভ রেজোনেন্স ইজ অকার্ড। তো তারপরে এই যে আমার কার্বোক্যাটায়নটা তৈরি হলো, আমার Br মাইনাস বসে আছে এখানে অ্যাটাক করার জন্য। তাহলে Br মাইনাস যদি আমার এখানে এসে অ্যাটাক করে তাহলে পরের স্টেপে কী হবে? Br মাইনাস যখনই আমার এখানে অ্যাটাক করবে তখনই আমার এখান থেকে এই প্রোডাক্টটা তৈরি হবে। অর্থাৎ এখানে কোন অ্যান্সারটা আমার কারেক্ট হলো? সি এর অ্যান্সারটা। এখানে আমার সি এরটা অ্যান্সার হবে। এবার তোমরা যদি ভাবো যে আচ্ছা আমার যদি উল্টো দিকে হতো তাহলে কী হতো? যদি এই দিকে শিফট করতো তাহলে এখানটাতে আমার হাইড্রোজেনটা এসে যুক্ত হয়ে যেত, এইখানটাতে প্লাস হতো, এখানে সিঙ্গেল বন্ড হয়ে যেত। তাহলে লাভের লাভ কী হতো? আমার তো এখানে রেজোনেন্স হতো না। তাহলে রেজোনেন্স যদি না হতো তাহলে সেই প্রোডাক্টটা আমার হবে না। আচ্ছা, তাহলে আমার এখানে এই ডি এর অপশানটা আমার সেই হিসাবে হচ্ছে না। আর বাকি এই দুটো অপশান তো হওয়ার কোনো প্রশ্নই নেই। 4এরটাতে চলে আসি। এখানে দেখো একটা রিপ্লেসমেন্ট ঘটেছে মানে আমার এখানে আয়োডিনটা বেরিয়ে চলে গেছে এবং এখানে আমার এফটা প্রবেশ করেছে। ঠিক আছে?
তো এই এম এর সাথে এফ এর বন্ডটা প্রথমে ব্রেক করেছে, এম এর সাথে এফ এর বন্ড প্রথমে ব্রেক করেছে, এম এর সাথে এফ এর বন্ডটা ব্রেক করেছে বলেই কিন্তু আমাদের এখানে এফটা কিন্তু এখানে প্রবেশ করতে পারছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এম এর সাথে এফটা কখন সহজে ব্রেক করবে, যখন এম আর এফ এর মধ্যে বন্ডিং ভালো হবে না। খুব ভেরি সিম্পল। তাহলে কখন বন্ডিং ভালো হবে না, যখন এফ এর তুলনায় এই এম এর সাইজটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমরা দেখব কার সাইজ সব থেকে বড়। আমাদের এখানে দেখা রয়েছে, দেখো এখন সব একই লাইনে সব লেখা রয়েছে একই শ্রেণীতে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা প্রত্যেকেই আমরা জানি গ্রুপ 1-এ অবস্থিত। তাহলে যেহেতু এরা গ্রুপ 1-এ অবস্থিত এরা প্রত্যেকেই, তাহলে এদের মধ্যে যে অর্ডারটা হবে ওপর থেকে নিচের দিকে সাইজটা বাড়ে আমরা জানি। তাহলে রুবিডিয়ামের সাইজ হচ্ছে সবথেকে বড়। তাই এখানে যদি আমরা এমের জায়গাতে রুবিডিয়াম আমরা বসাই, ফ্লুরিনের সাথে যদি বন্ড করাই, তাহলে এই বন্ডটা কিন্তু ইজিলি ব্রেক করে যাবে। ইজিলি ব্রেক করে গেলে আমার কি হবে, ফ্লুরিনটা সহজেই কার্বনের সাথে যুক্ত হয়ে সিএফ আর এই রুবিডিয়াম আয়োডিনের সাথে যুক্ত হয়ে এমআই ফর্মেশন করতে পারবে। তাই 4-এর অ্যান্সারটা হবে আমাদের 4-এর সিএরটা। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। 5-এর কোশ্চেন আমরা চলে আসবো। হোয়েন ক্লোরাইড ইজ পাসড থ্রু প্রোপিন, তাহলে প্রোপিনের স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখে ফেলবো। CH3 CH ডবল বন্ড CH2। প্রোপিনের থ্রু দিয়ে যখন আমরা ক্লোরিন গ্যাসকে পাস করাবো হাই টেম্পারেচারে, তখন আমরা জানি এক্ষেত্রে অ্যালাইলিক সাবস্টিটিউশন হয়। আমরা কয়েকটা রিয়েকশন পড়েছিলাম যেখানে ক্লোরিন ব্রোমিন যদি আমরা হাই টেম্পারেচারে পাস করাই তাহলে অ্যালাইলিক সাবস্টিটিউশন ঘটে। যদি আমরা NBS পাস করাই তাহলে N ব্রোমোসাক্সিনামাইড, তাহলে আমাদের ব্রোমিনটা অ্যালাইলিক পজিশনে ঢোকে। আর যদি আমরা SO2Cl2 পাস করাই তাহলেও আমাদের সিএলটা অ্যালাইলিক পজিশনে ঢোকে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে এখানে আমাদের যে রিয়েকশানটা হবে সেটা হবে এরকম, CH2Cl মানে অ্যালাইলিক পজিশনে এটা ঢুকে গেল, আর CH ডবল বন্ড CH2 আমার অ্যাজ ইট ইজ যেমন আছে আমার কিন্তু এটা থেকে যাবে। তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যালাইলিক বা অ্যালাইল ক্লোরাইড। আচ্ছা, পরেরটাতে চলে আসি। হুইচ অফ ফলোয়িং ইজ সুটেবল টু সিনথেসাইজ ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন তৈরি করার জন্য বেস্ট মেথড কোনটা? ক্লোরোবেনজিন তৈরি করার জন্য বেস্ট মেথড হচ্ছে প্রথম কার্ডটা। বেনজিনের সাথে যদি আমরা ক্লোরিন দিই, যদি আমরা অনার্দ্র LCl3 দিই, তাহলে এখানে অনার্দ্র LCl3টা লুইস অ্যাসিড রূপে কাজ করে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং এই যে মেকানিজমটা হয় সেই মেকানিজমটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন। তাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মাধ্যমে আমাদের এই বিক্রিয়াটা খুব সুন্দরভাবে ঘটবে এবং খুব ভালো আমরা ক্লোরোবেনজিন প্রোডাক্ট আমরা পাবো। তাহলে এখানে আমাদের ঘটবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, বিয়েরটা তো হবেই না কারণ এখানে ফেনল দেওয়া আছে। যদি আমাদের এখানে অ্যানিলিন দেওয়া থাকতো ফেনলের পরিবর্তে, তাহলে আমাদের এখানে প্রথমে ডায়োটাইজেশন ঘটে ডাইজোনিয়াম ক্লোরাইড হতো, তারপরে CuCl দিলে আমাদের ওই স্যান্ডম্যান রিয়েকশনের মাধ্যমে আমাদের এখানে এটাও হয়তো বিয়েরটাও হয়তো হতো। ঠিক আছে, তো যাই হোক আমাদের এখানে এরটা হচ্ছে বেস্ট অপশান। 7 নাম্বার, দ্য কম্পাউন্ড দ্যাট উইল আন্ডারগো SN1 রিয়েকশন উইথ দ্য ফাস্টেস্ট রেট, তার মানে SN1 রিয়েকশন কার ক্ষেত্রে সব থেকে দ্রুত হবে? আমরা দেখেই বুঝতে পারছি এখানে আমাদের ডিএরটা অ্যান্সার হবে। তার কারণ আমাদের এখানে যে বিয়ারটা বেরিয়ে চলে যাওয়ার পর SN1 মানেই তো কার্বোক্যাটায়নের ব্যাপার, তো এখানে পাই সিগমা পজিটিভ রেজোনেন্স কাজ করবে, ফলে দিস উইল বি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। ঠিক আছে, ফলে এখানে সুন্দর রেজোনেন্স ঘটবে এবং SN1 রিয়েকশানটা খুব ভালো হবে। 8টাতে যদি আমরা চলে আসি তাহলে আমরা এবার দেখতে পাবো 8 রিয়েকশানটাতে PBr3 দেওয়া রয়েছে। আমরা জেনারেলি এই সমস্ত জায়গাতে PCl3 ব্যবহার করি, তখন আমাদের Cl গ্রুপটা রিপ্লেস হয়ে ঢোকে, এরকম রিয়েকশান আমরা পড়েছি। PCl3 PCl5 SOCl2, তো এখানে PBr3 দিয়েছে, কোনো অসুবিধা নেই। OH গ্রুপটাতে আমাদের Br ঢুকবে। আচ্ছা, Br ঢুকলো, সেরকম অপশান না হয় আমার A B দুটোতেই আমার Br ঢুকিয়ে অপশানটা বানানো আছে। আচ্ছা, এবার আমি কি করব? এবার আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এরকম যে পরের স্টেপটা অ্যালকোহলিক কেউইজ দেওয়া আছে। আমরা জানি জলীয় কেউইজ দিলে অপনয়ন মানে প্রতিস্থাপন হয়, জলীয় কেউইজ দিলে, আর অ্যালকোহলিক কেউইজ দিলে অপনয়ন ঘটবে মানে এলিমিনেশন। তার মানে আমার এখানে এলিমিনেশন হবে। এলিমিনেশন হবে মানে আমার এখান থেকে Br বেরিয়ে যাবে এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার মানে আমার এখানে HBr বেরিয়ে যাবে। তো HBr তো বেরোবে, কোনো অসুবিধা নেই। তো কী করে বেরোবে? দেখো এখান থেকে তো Br বেরোবে, আর যে পাশের যে কার্বনটা আছে, এই যে কার্বনটা, এই কার্বনে তো আমার এখানে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এখানে হাইড্রোজেন আর Br বেরিয়ে গেলে আমার এখানে কী হবে? ডবল বন্ড ফর্মেশন হয়ে যাবে। আচ্ছা, তো তোমাদের মনে হতে পারে যে এই দিক থেকে বেরোলো না কেন? তাহলে এই দিক থেকে যদি আমার ধরো হাইড্রোজেনটা বেরোতো H আর Br, তাহলে তো আমার ডবল বন্ডটা এখানে ফর্মেশন হতো, তাহলে এরকম পজিশনে ডবল বন্ডটা ফর্মেশন হতো, কিন্তু আমার তো ডবল বন্ড দেওয়া আছে এখানে, তাহলে বি এর অপশানটা কোনোভাবেই নয়। তাহলে আমার এখানে যে অ্যান্সারটা চলে আসবে সেটা হচ্ছে 8-এর এর অপশানটা। ক্লিয়ার? প্রথমে Br ঢুকলো, তারপরে আমাদের
অপনয়নের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টটা উৎপন্ন হলো। এবার আমরা চলে আসবো 9টাতে। খুব সুন্দর রিয়াকশান, খুব ভালো কোশ্চেন এটা। দেখো এখানে ম্যাগনেসিয়াম দেওয়া রয়েছে 1 মোল। এই জায়গাটার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তার মানে ম্যাগনেসিয়ামটা জাস্ট যে কোনো একদিকে ঢুকবে। তো আমরা জানি বিআর ইজ বেটার লিভিং গ্রুপ দ্যান সিএল, কারণ আমরা যদি লিভিং গ্রুপের অর্ডার পড়ি তাহলে আমরা জানি আই মাইনাস গ্রেটার দ্যান বিআর মাইনাস গ্রেটার দ্যান সিএল মাইনাস গ্রেটার দ্যান এফ মাইনাস। তো এখানে আমাদের প্রথমেই বিআরের সাথে এমজিটা অ্যাটাচ হয়ে যাবে। বিআরের সাথে এমজি অ্যাটাচ হয়ে আমাদের এখানে এমজি বিআর ফর্মেশন করবে, অর্থাৎ আমাদের এখানে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে সেটা দেখতে হবে এরকম। সিএলটা কিন্তু থাকবে আমাদের এখানটাতে, আমাদের এমজি বিআর এটা তৈরি হবে। তারপরে যখন আমরা D2O দেবো, দ্যাট মিনস ডি প্লাস অ্যান্ড ও ডি মাইনাস, তাহলে আমাদের এখানে এই যে কার্বনটা রয়েছে না, এই কার্বনটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ আর ম্যাগনেসিয়ামটা হচ্ছে আমার ডেল্টা পজিটিভ চার্জ। তাহলে কার্বনটার মাথাতে আমি এখানে মাইনাস চার্জ দিলাম, ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস চার্জ দিলাম, জাস্ট নিজেদের বোঝার জন্য। তাহলে ডিটা এসে কার্বনে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, আর এই ওডিটা এই এমজিবিআরের সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে আমার এখানে যেটা ফর্মেশন করবে এই দিকে এই প্রোডাক্টটা দেখো সিএল থাকবে, বেঞ্জিন রিংটা থাকবে, তার সাথে ডিটা এসে যুক্ত হবে। তাহলে সিএল থাকবে, বেঞ্জিন রিংটা থাকবে, তার সাথে ডিটা এসে যুক্ত হবে, মানে এই প্রোডাক্টটা। আর যদি বলা হয় যে এর সাথে সাইড প্রোডাক্ট কী হবে, তাহলে এই যে এমজিবিআর আর এই ওডি যুক্ত রয়েছে, তাহলে এখানে সাইড প্রোডাক্ট হিসেবে আমরা লিখে রাখতে পারি এমজিওডি বিআর, এটা আমার সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। বেশ, আশা করি রিয়েকশানটা বুঝতে পারলে। যদি আমার এখানে D2O না দিয়ে ওয়াটার দিত, তাহলে আমাদের H প্লাস আর OH মাইনাস যুক্ত হতো, তখন আমার এখানে MgOH বিআর হয়ে যেত এটা। আর ডি এর জায়গাতে আমার এখানে হাইড্রোজেন যুক্ত হতো। তো হাইড্রোজেন যখন যুক্ত হয় তখন তো আর দেখানোর দরকার পড়ে না। তো তখন আমরা জাস্ট এরকমভাবে হয়তো ক্লোরোবেনজিন আমার অপশানে তখন থাকতো। তো এই জায়গাটা খুব বুঝে রাখবে, খুব ভালো করে রাখবে। এরকম প্রশ্ন তোমাদের এই যে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট টাইপের এটা প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন খেয়াল রাখতে হবে যে এখানে আমার 1 মোল দিয়ে আমার ব্যাপারটাকে আমাকে রিয়েকশানটা এরকম নিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি 1 মোল না দিয়ে যদি আমাকে এক্সেস দিত, এক্সেস দিলে কি হতো বলো তো, এখানে কিন্তু এই পোর্শনটাও বেরিয়ে যেত, এই পোর্শনটাও বেরিয়ে যেত, তখন এইদিকেও ডি হতো, এইদিকেও ডি হতো, তার মানে তখন আমার সি এর অপশানটা কারেক্ট হতো। কিন্তু মনে রাখবে এই অপশানটা কখনোই হবে না যে সিএল বেরিয়ে চলে গেছে, বিআর রয়ে গেছে, এটা কখনোই সম্ভব নয়। আর এই রিয়েকশানটাও কখনো সম্ভব নয়। তাহলে 1 মোল করে দিয়েছে বলে আমার এর অপশানটা হলো, এক্সেস করে দিলে আমার সি এর অপশানটা হতো, কিন্তু বি আর ডি ইজ নট পসিবল এনি টাইম। কখনোই কিন্তু বি আর ডি এর অপশানটা আমাদের হবে না। নেক্সট হচ্ছে 10এর প্রশ্নটা। দ্য কারেক্ট অর্ডার ফর দ্য রেট অফ আলফা বিটা ডিহাইড্রোহ্যালোজিনেশন ফর দ্য ফলোয়িং কম্পাউন্ড। ঠিক আছে, তো এখানে আমাকে এই অপশানটা দেখতে হবে যে আলফা বিটা ডিহাইড্রোহ্যালোজিনেশন মানেটা কি। ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে হচ্ছে আমার এখানে আয়োডিন বেরিয়ে যাবে আর একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, দিয়ে আমার এই আলফা বিটা পজিশন থেকে এগুলো বেরোনোর ফলে আমার এখানে অ্যালকিন ফর্মেশন হবে। তাহলে আমার এখানে যে অ্যালকিনগুলো বের হবে, ধরো এখান থেকে আয়োডিন বেরিয়ে গেল, আর এই যে কার্বনটা রয়েছে এই কার্বন থেকে আয়োডিন বেরোলো, এই কার্বন থেকে হাইড্রোজেন বেরোলো, আমার এখানে ডবল বন্ড ফর্মেশন হয়ে গেল। আচ্ছা, ঠিক তেমনিভাবে এখান থেকে আয়োডিন বেরোলো, আমার এখানে ডবল বন্ড ফর্মেশন হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আয়োডিন বেরোলো, আমার এখানটাতে মনে কর ডবল বন্ড ফর্মেশন হয়ে গেল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই আয়োডিন বেরিয়ে যাওয়ার পরে আমার এখান থেকে যে অ্যালকিনটা তৈরি হলো, প্রথম অ্যালকিনটা হবে আমার এরকম, এই এরকম টাইপের আমার একটা অ্যালকিন ফর্মেশন হবে। আচ্ছা, পরেরটাতে আমার অ্যালকিন ফর্মেশন হয়ে যাবে এরকম, তারপরেরটাতে আমার অ্যালকিন ফর্মেশন হয়ে যাবে এরকম। তো এই যে 3টে অ্যালকিন আমরা ফর্মেশন করলাম, দেখো এখানে এই প্রথম যে অ্যালকিনটা আছে এই অ্যালকিনে দেখো একটা কনজুগেশন তৈরি হয়েছে। তো এই কনজুগেশন তৈরি করার জন্য বা কনজুগেটেড ডাই ইন তৈরি করার জন্য আমার এখানে এই অ্যালকিনটা হচ্ছে আমার সবথেকে বেশি স্টেবল। তাহলে এইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি স্থায়ী এই অ্যালকিনটা। কেন স্থায়ী? কারণ এখানে একটা কনজুগেশন তৈরি হয়েছে, পাই সিগমা পাই, এখানে রেজোনেন্স কাজ করছে, পাই সিগমা পাই কনজুগেশন তৈরি হয়েছে। পরেরটা দেখো আমাদের অ্যালকিনটা কম প্রতিস্থাপিত, ধারে অ্যালকিনটা তৈরি হয়েছে। আর তারপরেরটাতে দেখো অ্যালকিনটা বেশি প্রতিস্থাপিত, কারণ মাঝে তৈরি হয়েছে। তাহলে সব থেকে বেশি স্থায়ী হবে কোনটা? 1 নাম্বারটা সব থেকে বেশি স্থায়ী। তার থেকে একটু কম হবে 3 নাম্বারটা, তার থেকে কম হবে 2 নাম্বারটা। তাহলে কোন অপশানটা হচ্ছে লাস্টের অপশানটা আমার এখানে উত্তর হবে। বেশ, তাহলে 10-এর ডি এর অপশান। এবার চলে আসছি 11 প্রশ্নটাতে। এখানে বলেছে যে এই যে আমার অ্যালকাইল হ্যালাইডগুলো রয়েছে, আইসোনাইট্রাইল প্রস্তুত করছে। আইসোনাইট্রাইল মিন্স NC, নাইট্রাইল মিন্স
CN আইসোনাইট্রাইল মিনস NC। তা NC কে প্রস্তুত করবে? আমরা তো খুব ভালো করেই জানি যে এই যে রিয়েকশানটা আইসোনাইট্রাইল যেটা আমাদের প্রবেশ করতে চলেছে, তাহলে এই AgCN যেটা রয়েছে এর ক্ষেত্রে আমার তৈরি হবে RNC, কারণ AgCNটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে আমার এখানে RNC হবে আর AgXটা আমাদের সাইড প্রোডাক্ট হিসেবে চলে আসবে। তাহলে এই বিটা আমার এখানে কারেক্ট হবে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, আমরা বিতে দাগ দিয়ে দিলে হবে না, কারণ বি এর অপশানে দেখো দেওয়া আছে C অ্যান্ড D অনলি। তাহলে বিটা কারেক্ট হবে কোন অপশানে দেওয়া আছে? C অপশানে। তার মানে আমার এখানে C অপশানটা কারেক্ট হবে। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে প্রশ্নগুলো পড়ে করবে, না হলে আবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 12 কোশ্চেনে চলে আসছি, কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? তো এখানে SN1 রিয়েকশন ইলস 1:1 মিক্সচার অফ বোথ এনানসিওমাস, এটা তো ঠিকই আছে, কারণ এখানে আমাদের রিটেনশন ইনভার্সন দুটোই হয়, রেসিমিং মিক্সচার তৈরি হয়। দ্য প্রোডাক্ট অবটেন বাই SN2 রিয়েকশন অফ হ্যালোঅ্যালকেন হ্যাভিং কাইরালিটি অ্যাট দ্য রিয়েক্ট সাইড, সো ইনভার্সন অফ কনফিগারেশন। SN2তে তো ইনভার্সন দেখা যায়, 100% ইনভার্সন ঘটে, এগুলোও আমরা জানি। আচ্ছা, ইনানসিওমার্স আর সুপার ইম্পোজেবল মিরার ইমেজেস অফ ইচ আদার, এটা আমার অ্যান্সার চলে এলো। এটা ইনকারেক্ট, কারণ ইনানসিওমার্স আর নন সুপার ইম্পোজেবল, এটা আমরা পড়েছি প্রত্যেকেই, নন সুপার ইম্পোজেবল। ঠিক আছে, একের অপরের উপর সুপার ইম্পোজ করে না, তবেই তো তারা ইনানসিওমার, তবে তো আমরা RS নোমেনক্লেচারটা পাই, তবে তো আমার কাইরালিটি সেই ব্যাপারটা আমাদের আসে। তো আমার এটা অ্যান্সার চলে এলো। আর তারপরেরটা রেসিমিং মিক্সচার শোজ জিরো অপটিক্যাল রোটেশন। ঠিকই আছে, রেসিমিং মিক্সচার জিরো অপটিক্যাল রোটেশন শো করে, কারণ একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করার পর আলটিমেট আমাদের যেটা অপটিক্যাল রোটেশনটা জিরো অপটিক্যাল রোটেশন শো করে। বেশ, তাহলে 12 অপশানটা হলো, 12 কোশ্চেনটা আমাদের কভার হলো। এবার 13 কোশ্চেনে চলে আসি। দ্য মেজর প্রোডাক্ট ফর্মড ইন দ্য ডিহাইড্রো হ্যালোজেনেশন, মানে হাইড্রোজেন বেরোবে আর হ্যালোজেন বেরোবে, রিয়েকশন অফ 2-ব্রোমোপেন্টেন। তাহলে 2-ব্রোমোপেন্টেন আমাকে আগে বানাতে হবে। 2-ব্রোমোপেন্টেন বানাতে গেলে আমরা কী করবো? আমরা 5টা কার্বনকে বানিয়ে নেবো, যে 2 নাম্বার কার্বনে ব্রোমিনটাকে বসিয়ে দেবো, আর বাকিগুলো আমরা কী দ্বারা ফিল আপ করে দেবো? আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দেবো। তাহলে আমার 2-ব্রোমোপেন্টেন আমার বিউটেন আমার তৈরি হয়ে গেল, 2-ব্রোমোপেন্টেন আমার তৈরি হয়ে গেল, 2-ব্রোমোপেন্টেন। আচ্ছা, এখান থেকে আমরা বানাচ্ছি কি পেন্ট টু ইন বানাচ্ছি, তার মানে বিয়ারটা বেরোচ্ছে, আর আমাদের এখান থেকে 2-ব্রোমোপেন্টেন মানে বিয়ার বেরোচ্ছে, আর আমাদের হাইড্রোজেনটা আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এখান থেকে যে প্রোডাক্ট আমার এখানে 2-ব্রোমোপেন্টেন থেকে আমার এখানে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমার এরকম, যে CH3 CH ডবল বন্ড CH CH2 CH3। দেখো আমার এখানে দুটো রুল, ঠিক আছে, তো দুটো রুল মানেটা কি? দেখো, আমাদের এই কার্বন থেকে হাইড্রোজেনটা বেরোতে পারে, এই কার্বন থেকেও আমার হাইড্রোজেনটা বেরোতে পারে। তো এখান থেকে যখন আমার বিটা এলিমিনেশন ঘটছে, তখন আমার এখানে দুখানা আমার বিটা হাইড্রোজেন রয়েছে, এখানেও আমার বিটা হাইড্রোজেন আছে, এখানেও বিটা হাইড্রোজেন আছে। কিন্তু এখান থেকে যখন বিটা হাইড্রোজেনটা বেরোলো, এই প্রোডাক্টটার নাম আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে সেটজেব প্রোডাক্ট, কারণ এখানে অ্যালকিনটা মাঝখান বরাবর তৈরি হচ্ছে। যদি আমরা এর হফম্যান প্রোডাক্টটা বানাতে চাই, তাহলে আমার এখানে রিয়েকশানটা হয়ে যাবে এরকম, CH2 ডবল বন্ড CH CH2 CH3। এই প্রোডাক্টটার নাম হচ্ছে আমাদের হফম্যান প্রোডাক্ট। ঠিক আছে, কি প্রোডাক্ট? হফম্যান প্রোডাক্ট, HOFMANN, হফম্যান প্রোডাক্ট। তো আমার এখানে কোশ্চেনে চেয়েছে কি পেন্ট টু ইন বানানো হচ্ছে। পেন্ট টু ইন মানে ওপর কাটটা, নিচেরটা হচ্ছে পেন্ট 1 ইন। তাহলে আমার এখানে কোনটা মেজর হচ্ছে? আমার এখানে সেট যে প্রোডাক্টটা কিন্তু আমার এখানে মেজর হচ্ছে, আমার এটা আমার অ্যান্সার হিসেবে চলে আসছে, সেট যে প্রোডাক্ট। আচ্ছা, এলিমিনেশন রিয়েকশন অফ 2-ব্রোমোপেন্টেন টু ফর্ম পেন্ট টু ইন, এটা কি ফলো করছে? সেটজেব রুল, যেটাকে জেটসেপ রুলও বলা হয়ে থাকে। তার মানে আমাদের এখানে বিটা এলিমিনেশন তো ঘটছে, জেটসেপ রুল ফলো করছে, ডিহাইড্রো হ্যালোজিনেশন তো ঘটছে, ডিহাইড্রেশন তো নয়, ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া, তো এখানে তো জল বেরোচ্ছে না, এখানে আমাদের ডিহাইড্রোজেশনেশন হচ্ছে, মানে HBr আমাদের এখান থেকে রিলিজ হচ্ছে। তো আমার এখান থেকে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমার ABC কারেক্ট, আর ডি এর অপশানটা কারেক্ট নয়, তার মানে আমার এখানে এ এর অপশানটা, ABC কারেক্ট। দ্য হাইড্রোলিসিস রিয়েকশন দ্যাট টেক প্লেস অ্যাট দ্য স্লোয়েস্ট রেট অ্যামাং দ্য ফলোয়িং ইজ, কোন ক্ষেত্রে আমাদের হাইড্রোলিসিসের যে রিয়েকশন, সেই হাইড্রোলিসিস রিয়েকশনটা আমাদের সবথেকে স্লো কোনখানে আমাদের হয়? তো আমরা জানি যে হাইড্রোলিসিস রেট মানে তো আমাদের এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন। তো এখানে আমাদের দেখো সিএলটাকে বেরোতে হবে, তার পরিবর্তে ONAটাকে আমাকে এখানে ঢুকতে হবে, ঠিক আছে, তবে আমাদের নিউক্লিওফাইলটা এখানে ঢুকতে পারবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলবো। তো আমার এই যে প্রোডাক্ট আমার দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমার অ্যারাইল, তার সাথে আবার CH3 দেওয়া আছে, CH3 দেওয়া থাকলে সাবস্টিটিউশনের রেটটা আরোই কমে যায়, কারণ CH3 প্লাস এফেক্ট আছে।
যদি আমাদের এখানে NO2 আরও থাকতো তাহলেও রিঅ্যাকশানের রেটটা কিছুটা বাড়তো। তো যাই হোক, আমাদের এখানে এইটা হচ্ছে সবথেকে স্লোয়েস্ট রেট, এটা তো বিক্রিয়া একদম দিতেই চায় না, ঠিক আছে, সবথেকে স্লোয়েস্ট রেটে বিক্রিয়া হবে আমার এটার ক্ষেত্রে। তারপরেরগুলোর ক্ষেত্রে দেখো কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই তারপরেরগুলোর ক্ষেত্রে? কারণ আমাদের এটা 1 ডিগ্রির মধ্যে পড়ছে, আমার এখানে SN2 বিক্রিয়া ঘটবে এবং CH3CH2OH উৎপন্ন হবে, Cl বেরিয়ে যাবে, OH ঢুকবে, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, তারপরেরটাতেও দেখো আমাদের এখানে Clটা বেরিয়ে গেলে আমার এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, অর্থাৎ আমাদের এখানে পাই সিগমা পজিটিভ রেজোনেন্স হবে, ফলে কার্বোক্যাটায়নটা স্টেবল হবে, সহজেই আমার এখানে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটতে থাকবে। তারপরেরটা তো তাই, বেঞ্জাইল কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, ফলে অ্যাকোয়াস NH দিলে খুব সহজেই আমার এখানে সাবস্টিটিউশন বিক্রিয়া ঘটবে। কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে সাবস্টিটিউশন ঘটতে চায় না, তাই এখানে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে না এবং খুব স্লোয়েস্ট রেট হবে, যদিও আমরা জোর করে ঘটাতে চাই। 16টা, দ্য কম্পাউন্ড A on treatment with Na gives B and with PCl5 gives C। আচ্ছা, এবং B and C যেটা তৈরি হলো তারা আবার নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে ডাইথাইল ইথার উৎপন্ন করে। তো আমাদের এখানে A B C কোনগুলো কি আমাদের এখানে জানতে চেয়েছে। তো এখানে দেখো আমরা জাস্ট এই অপশানগুলো দেখে দেখে যদি আমরা করি, তাহলে আমাদের এই যে A যেটা বলছে, যদি আমরা এটাকে C2H5OH নিই, এটাকে যদি আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে আমার এটা তৈরি হয়ে যাবে C2H5ONA, ঠিক আছে, ONA তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার এখানে একটা বি তৈরি হয়ে গেল, ঠিক আছে, অ্যান্ড উইথ PCl5, তার মানে C2H5OHটা যখন আমার PCl5-এর সাথে যুক্ত করবে, তখন আমাদের এটা তৈরি হয়ে যাবে C2H5Cl। তাহলে আমার এখানে যে প্রোডাক্টগুলো দাঁড়ালো C2H5ONA, এটা তো আমার বি প্রোডাক্ট হয়ে গেল, C2H5Cl সি প্রোডাক্ট হলো, আর C2H5OH এ প্রোডাক্ট হলো। তো এই বি অ্যান্ড সি যখন আমাদের রিয়েক্ট করে তখন আমার ডাইইথাইল ইথার তৈরি হয়। তার মানে আমার উইলিয়ামসন ইথার সিনথেসিসের কথা বলছে এখানে। তার মানে এই যে আমার C2H5ONA এটা আর আমার এখানে যেটা তৈরি হলো আর একটা C2H5Cl, এদের মধ্যে যখন বিক্রিয়া হবে তখন আমার তৈরি হবে C2H5OC2H5 প্লাস NaCl, ঠিক আছে, কারণ আমরা জানি যে সোডিয়াম অ্যালকক্সাইড আর আমাদের হ্যালো অ্যালকেনের বিক্রিয়াতে আমাদের উইলিয়ামসন ইথার সিনথেসিস পদ্ধতির মাধ্যমে ডাইইথাইল ইথার ফর্মেশন হয়। তাহলে আমার এখানে রিঅ্যাকশানটা কমপ্লিট হয়ে গেল বা ক্লিয়ার হয়ে গেল। আমরা রিঅ্যাকশানটাকে জাস্ট এই উপরটাতে একবার জায়গা রয়েছে লিখে রেখে দিই, এরকম একটা রিঅ্যাকশান আমার দাঁড়াবে C2H5ONA প্লাস C2H5Cl, এখান থেকে উইলিয়ামসন ইথার সিনথেসিস হবে, ড্রাই ইথার মাধ্যমে বিক্রিয়াটা ঘটে, আমরা ইথারে পড়েছি বিক্রিয়াগুলো, এবং আমার এখানে বিক্রিয়াটা তৈরি হবে C2H5OC2H5 C2H5OC2H5 প্লাস NaCl, এবং এটাই C2H5OC2H5 যেটা তৈরি হলো এটারই তো নাম ডাইইথাইল ইথার। তাহলে আমার এখানে এই অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার চলে এলো, ডিএরটা। বেশ, 17টা, আমার এখানে C7H8 নেওয়া আছে, তার মানে আমার এখানে এই যৌগটা CH3 C7H8, যখন আমরা এখানে 3খানা ক্লোরিন দেবো 3Cl2 এবং হিট দেবো, তার মানে আমার এখানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ঘটবে, অর্থাৎ বেঞ্জিন বলেই কোনো বিক্রিয়া ঘটবে না। তাহলে একটা Cl2 দিলে CH2Cl হয়, আরেকটা Cl2 দিলে CHCl2 হয়, আরেকটা Cl2 দিলে আমার এখানে হবে CCl3, তাহলে আমার এখানে এটা CCl3, এই প্রোডাক্টটা আমার এখানে তৈরি হলো। আচ্ছা, এবার আমি কি দিচ্ছি, ব্রোমিন দিচ্ছি। এখানে যখন আমি ব্রোমিন দেবো, এখানে কিন্তু ব্রোমিনটা আমার মেটা পজিশন এবারে ঢুকবে, কারণ এই CCl3-র কিন্তু মেটা ডিরেক্টিং হয়ে গেছে। টলিন আমাদের অর্থ প্যারা ডিরেক্টিং হলো, আমার এই যে CCl3 এটা কিন্তু আমার এবার হয়ে গেছে মেটা ডিরেক্টিং। তাহলে আমরা যখন এখানে ব্রোমিন দেবো, তাহলে আমাদের এখানে কি হবে, CCl3 থাকলো, ব্রোমিনটা মেটা পজিশনে ঢুকে গেল। এবার যখন আমরা এটাকে জিঙ্ক আর HCl দেবো, তখন আমাদের এই CCl3 আবার কনভার্ট হয়ে CH3-তে পরিণত হবে, আর মেটা পজিশনে আমার বিআরটা থাকবে। বেশ, তো তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা হলো মেটা ব্রোমোটলুইন উইল বি অ্যান্সার। 18টা, আইডেন্টিফাই এ অ্যান্ড প্রেডিক্ট দ্য টাইপ অফ রিঅ্যাকশন। তাহলে আমাদের এখানে এই যে OCH3Br এখান থেকে NaNH2 যদি আমরা যুক্ত করি, তাহলে আমাকে প্রথমেই জানতে হবে যে আমার এখানে কি প্রোডাক্ট আমার এখানে ফর্মেশন হবে। তো এখানে যদি আমরা অপশানগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে NaNH2 দিলে আমার ঘটবে কি, NaNH2 দিলে আমার এখানে বিআরটা বেরিয়ে চলে যাবে লিভিং গ্রুপ, এর পরিবর্তে NH2 ঢুকবে। আচ্ছা, তাহলে এই অপশানটা তো এরকম নেই। বাঁ দিকে দেখো বি অপশান নেই, সি নয়, ডি অপশানটা দেখো আমাদের এখানে বিআর বেরিয়ে গেছে, NH2 ঢুকেছে। তাহলে যখন একটা গ্রুপ বেরিয়ে যায় আর একটা গ্রুপ ঢোকে, তাহলে সেটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হয়। তার মানে আমার খুব সহজ প্রশ্ন এটা, আমার এখানে 18-র এই দেখো বাঁ দিকের উত্তর দেওয়া আছে, ডি এর অপশানটা চলে এলো কোনটা,
সাবস্টিটিউশন রিয়েকশন আমার ঘটলো। 19-এর রিয়েকশানটা তো খুবই সহজ, এখানে NaCN দেওয়া আছে, আমার এখানে এটা 1 ডিগ্রি দেওয়া আছে, আমি বুঝতেই পারছি এটা আমার SN2 হবে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দেওয়া রয়েছে মানে লাগবে আমার এখানে, তার মানে আমার এটা সি এর অপশানটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে স্ট্রং নিউক্লিওফাইল দেওয়া আছে, NaCN আমার 1 ডিগ্রি দেওয়া আছে, SN2 বিক্রিয়া আমার ঘটবে, DMF লাগবে। আমরা DMSও ব্যবহার করতে পারতাম, অ্যাসিটোন ব্যবহার করতে পারতাম, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। 20টাতে যদি আমরা চলে আসি তাহলে দেখো কোন বাইফিনাইলটা অপটিক্যালি অ্যাক্টিভ। আমার এখানে এই অ্যান্সারটা আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে এই যে অর্থ পজিশনে আমাদের এই বিআর আর আই রয়েছে, এগুলো দেখতে পাশাপাশি হলেও এরা কিন্তু একই প্লেনে নেই, ওরা কিন্তু আউট অফ প্লেন এখানে আছে, যেহেতু আমাদের এখানে ডবল বন্ড দেওয়া আছে বাইফিনাইল রিংটার মধ্যে। আচ্ছা, তো এখানে আমাদের যে অ্যান্সারটা আমার দাঁড়াবে সেটা হচ্ছে, যেহেতু অর্থ সাবস্টিটিউটেড বাইফিনাইলসগুলো আমার অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে, কারণ এই যে রিংস দুটো রয়েছে এই রিংসগুলো একই প্লেনে নেই, একই প্লেন বা একই সরল রেখাতে এই রিংস দুটো নেই। ঠিক আছে, মানে বলয় দুটো, এই বলয় দুটো একই প্লেনে নেই। ফলে কি হবে, এদের যে মিরার ইমেজগুলো হবে সেই মিরার ইমেজগুলো নন সুপার ইম্পোজেবল হবে, ফলে এরা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। নেক্সট হচ্ছে 21-এরটা। 21-এর প্রশ্নটা আমরা দেখব কি হচ্ছে। দেখো, CH3CH2CH2Br প্লাস KOH, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে KOH নেওয়া হয়েছে, এলিমিনেশন ঘটেছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিয়েরটাতে কী ঘটেছে, আচ্ছা প্রথম কার্ডটা না হয় এলিমিনেশন হলো, বিয়েরটা তো ওইচটা এখানে ঢুকেছে, বিআর বেরিয়ে গেছে, ওইচটা এখানে ঢুকেছে, তার মানে এটা প্রতিস্থাপন হলো। তারপরেরটাতে তো দুখানা বিআর এদিকে ঢুকেছে, এটা হচ্ছে অ্যাডিশন হলো। আচ্ছা তাহলে কি বলেছে প্রশ্নটা বলেছে যে কোনটা কী টাইপের রিয়েকশান। আচ্ছা তাহলে আমি এখান থেকে দেখে নাও, এটা হচ্ছে এলিমিনেশন, এটা এলিমিনেশন, বিটা হচ্ছে আমার সাবস্টিটিউশন, আর সিটা হচ্ছে অ্যাডিশন। তাহলে খুব সহজ প্রশ্ন, এটা এলিমিনেশন, বিটা সাবস্টিটিউশন, সিটা অ্যাডিশন, মানে আমার ডি এর অপশানটা উত্তর হবে। একদম সহজ, জলের মতো প্রশ্ন, দেখো নিটে পড়েছে জলের মতো প্রশ্ন। 22-এরটা, 2 possible stereoisomers of CH3CHOHCOOH which are optically active are called। তো আমরা খুব ভালো করেই জানি যে যে দুটো স্টিরিও আইসোমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়, ঠিক আছে, তো তারা পরস্পরের, আমাদের যে মিরার ইমেজগুলো দেখি তারা পরস্পরের ইনানসিওমার হয় এবং তারা পরস্পর নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ হয়। আমি জাস্ট এখানে একটা স্ট্রাকচার এঁকে রেখে দিচ্ছি, তোমরা বাকিটা নিজেরাই বানাতে পারবে। ধরো ওইচটাকে আমি ডান দিকে রাখলাম, এখানে আমি CH3টাকে লিখলাম, এর যেটা মিরার ইমেজ হবে আমার, এখানে আমার জায়গা নেই কিন্তু বুঝতেই পারছো, COHটা উপরে থাকবে, CH3টা নিচে থাকবে, আর এইখানে কি হবে, এই যে দাগটা টানলাম ওইচটা বাঁ দিকে চলে আসবে, হাইড্রোজেনটা ডান দিকে থাকবে, এবং এরা পরস্পর একে অপরের নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এগুলো কাইরাল, অর্থাৎ একটা যদি আমাদের আর হয় তাহলে আরেকটা কি হবে, এস হবে আর কি। ঠিক আছে, যদি আমাদের এইটা আর কনফিগারেশন হয় তাহলে আমার এই কনফিগারেশনটা হবে এস কনফিগারেশন। এটা আমরা দেখতেও পাচ্ছি যে 1 থেকে 3-এ যখন আমরা যাব তখন আমাদের এটা অ্যান্টি ক্লকওয়াইজ, হাইড্রোজেনটা বাঁ দিকে আছে মানে আরই হবে, আর এটা মিরার ইমেজটা হয়ে যাবে এস। SN1 রিয়েকশনের ক্ষেত্রে কাইরাল সেন্টার বলেছে, ঠিক আছে, তো আমরা জানি এখানে পার্সেল রেসিমাইজেশন হয়, ঠিক আছে, আর ইনভার্সনের মানটা মোর দ্যান রিটেনশন হয়। আমরা জানি যে রিটেনশনের মানটা ওই 49%-এর কাছাকাছি হয়, আর ইনভার্সনটা 51%-এর কাছাকাছি হয়, আর এটা লিডিং টু পার্সিয়াল রেসিমাইজেশন, আংশিক রেসিমাইজেশন ঘটে। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা আগেও সলভ করেছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে 24-এর প্রশ্নটা। 24-এর প্রশ্নটাতে দেখো কি দেওয়া রয়েছে, আমাদের এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উইল আন্ডারগো রেসিমাইজেশন। তার মানে SN1 রিয়েকশন কে অ্যাকচুয়ালি শো করবে, অ্যাকচুয়ালি রেসিমাইজেশন সেই শো করবে যে হচ্ছে কাইরাল। ঠিক আছে, কাইরাল শুধু বললে হবে না, যে হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, শুধুমাত্র অপটিক্যালি অ্যাক্টিভ হলে তবেই শো করবে। তাহলে আমাদের এখানে অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে আমাদের 4 নম্বর অপশানটা। বাকি দেখো আমাদের এখানে 2 নাম্বারটা তো নয়, 3 নাম্বারেও আমরা এখানে কাইরাল সেন্টার পাচ্ছি না, কারণ দুখানা CH3 গ্রুপ আছে, এখানেও তো আমাদের কাইরাল সেন্টার পাচ্ছি না কারণ দুখানা হাইড্রোজেন আছে, আর এখানে তো আমরা কাইরাল সেন্টার পেলামই না। তাহলে আমাদের এখানে শুধুমাত্র এখানে একটা কাইরাল সেন্টার পেলাম, তার মানে অপশন 4। তাহলে আমার এখানে অপশানগুলো মিলছে না, আমার এখানে উত্তর হবে অপশান 4, আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? বেশ, তারপরে প্রশ্নটাতে দেখো আমাদের এখানে খুব সহজ ব্যাপার, আমাদের এখানে সে আইসোমেরিজমের শেষের পার্টটা আমার এখানে দিয়েছে, অপটিক্যাল আইসোমেরিজমের শেষের যে পার্টগুলো, কনফরমেশনাল আইসোমেরিজম আমরা পড়েছিলাম, তো সেখানে আমাদের বিভিন্ন রকম স্ট্রাকচার পড়েছিলাম, নিউম্যান প্রজেকশন, ফিশার প্রজেকশন, সহর্স প্রজেকশন। তো এখানে এই যে সহর্স প্রজেকশনটা দেওয়া রয়েছে, তাহলে এখানে দেখো সিস আর ট্রান্সের কথা বলেছে, প্রথম কার্ডটা হচ্ছে ট্রান্স আর তারপরেরটা হচ্ছে আমাদের সিস। তো এই যে সিস ট্রান্স যে আমাদের কনফিগারেশনগুলো, কনফরমেশনাল আইসোমারগুলো, তো এদেরকে বলা হয়ে থাকে ইক্লিপসড এবং স্ট্যাগার্ড
কনফর্মার্স বলা হয়, তাহলে এদেরকে বলা হয় থাকে এ পেয়ার অফ কনফর্মার্স। তাহলে এটা হচ্ছে আমার ইক্লিপসড, এখানে দুটো CH3 দেখো সেম ডিরেকশানে আছে ইক্লিপসড, এখানে দেখো অপোজিটে চলে এসেছে ট্রান্স টাইপের খানিকটা, তাহলে এটা হচ্ছে আমার স্ট্যাগার্ড। তাহলে ইক্লিপসড আর স্ট্যাগার্ড যে কনফরমেশন, সেই জন্য এগুলোকে বলা হয় এ পেয়ার অফ কনফর্মার্স। ঠিক আছে, বেশ, পরেরটাই চলে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড ডাজ নট এক্সিবিট অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম কি দেখায় না, এটা আমাকে জানতে চেয়েছে। তো এটার অ্যান্সার হবে আমার ম্যালেইক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের সংকেতটা আমাকে এখানে জানতে হবে। ম্যালিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম, C+C, তার মানে দেখো আমার এখানে কি রয়ে গেছে, ডবল বন্ড রয়ে গেছে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন, এখানে C+O H। তো এখানে আমাদের C স্ট্রাকচার হচ্ছে, আর একটা স্ট্রাকচার আমরা ট্রান্স পাবো, তার মানে আমাদের এখানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পাবো, GI শো করবে বাট নট অপটিক্যাল আইসোমেরিজম। তাহলে অপটিক্যাল আইসোমেরিজম এটা শো করে না, GI শো করে। ঠিক আছে, তাহলে অপটিক্যাল আইসোমেরিজম OI এটা কিন্তু শো করে না। পরের কোশ্চেনে চলে আসি। কনসিডার দ্য রিয়েকশন, ফার্স্ট রিয়েকশানটা আমার এখানে দেখো দেওয়া রয়েছে C2H5OH CH3 CH2Br। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিয়ারের জায়গাতে O(C2H5) আমার এখানে প্রবেশ করেছে। ঠিক পরেরটা তো তাই, বিয়ারের জায়গাতে O(C2H5) প্রবেশ করেছে। তো এখানে দেখো যেমনটি রিয়েকশন আছে তেমনই আমার এখানে ঘটেছে, অর্থাৎ আমাদের এখানে বলতেই হয় যে দুটো রিয়েকশনই হচ্ছে আমার SN2 মেকানিজম। যদি SN1 হতো তাহলে কি হতো, আমার এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হতো, দিয়ে আমার শিফটিং হতো, এই হাইড্রোজেনটা এখানে শিফটিং হয়ে মাঝের কার্বনে প্লাস আসতো, ফলে আমার এখানে যে O(C2H5)টা ঢুকতো আমার কিন্তু এরকম প্রোডাক্ট আসতো না। তো এখানে যেহেতু দুটো ক্ষেত্রেই কোনো রকম শিফটিং ঘটেনি, নো রিঅ্যারেঞ্জমেন্ট, কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট ঘটেনি, তাই আমরা এখানে বলতেই পারি কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়নি এই বিক্রিয়াগুলোতে। তাই যেহেতু আমার এখানে কোনো রকম কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়নি, রিয়েকশানটা দেখে আমরা বুঝতে পারছি, তাই আমরা বলতেই পারি যে এই রিয়েকশানটা আমার তার মানে হবে যে দুটো ক্ষেত্রেই কোনো কার্বোক্যাটায়ন ঘটেনি, তাই আমরা রিয়েকশানটা হচ্ছে SN2 মেকানিজম। চলে আসছি আমরা 28 প্রশ্নটাতে, পরের প্রশ্নতে আমরা চলে আসি। তো এখানে বলেছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন কে সব থেকে ভালো দেবে। এমনিতে তো আমরা জানি যে অ্যারাইল হ্যালাইড ভালো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিতে পারে না, বাট যদি আমরা এরকম NO2 গ্রুপ যদি এখানে আমরা যুক্ত করি, অর্থাৎ যার -I এফেক্ট এবং -M এফেক্ট দুটোই আছে, তাহলে ও কী করবে, বেঞ্জিনের ইলেকট্রন ডেন্সিটিটাকে নিজের দিকে টেনে রাখবে, ফলে এখানে যে প্লাস চার্জটা তৈরি হবে সেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আরও বাড়বে, ফলে নিউক্লিওফাইল এসে কিন্তু তখন এখানে ঢুকতে পারবে। তাহলে আমার এখানে 28-এর এর অপশানটা আমার এখানে অ্যান্সার হিসেবে দাঁড়িয়ে গেল। 29-এরটা খুব সহজ রিয়েকশন, মোস্ট রিয়েক্টিভ টুয়ার্ডস SN1। আমরা খুব ভালো করেই জানি যে SN1 রিয়েকশন সব থেকে ভালো কোন ক্ষেত্রে দেয়, প্রথমটার ক্ষেত্রে হবে। তার কারণটা হচ্ছে আমাদের এখানে C6H5 যখনই এরকম ফিনাইল রিংগুলো থাকবে, ঠিক আছে, তখনই সেটাকে আমরা অনেকটা আগে এগিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এখানে যে রেজোনেন্সটা হবে, সেই রেজোনেন্সটা পুরো বেঞ্জিন বলয় জুড়ে চলতে থাকবে, অর্থাৎ এই টাইপের রিয়েকশানগুলোর ক্ষেত্রে আমার রিয়েকশানটা খুব ভালো হবে। আচ্ছা, এইটা না, আমাদের এখানে দেখো এর থেকেও আমাদের এখানে আরেকটা ভালো অপশান আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে সি এর অপশানটা। এই অপশানটা দেখা হয়নি। এই অপশানটাতে দেখো কী কী রয়েছে, আমাদের C6H5 রয়েছে যেটা আমার এতেও ছিল, C6H5 রয়েছে যেটা আমার এতে ছিল, এক্সট্রা দেখো আবার একটা CH3 রয়েছে। তাহলে CH3 থাকলে তো আমাদের এটা আরও পজিটিভ দিক, তার মানে সমস্ত দিক থেকে আমার রেজোনেন্সটা হচ্ছে, কারণ CH3-তে +I এফেক্ট, ফলে এ তো আরও ইলেকট্রন ডেন্সিটি দেবে, কার্বোক্যাটায়নটাকে আরও স্টেবল করবে। সো দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন উইল বি অপশন সি, অ্যান্ড দ্য মোস্ট রিয়েক্টিভ রিয়েকশন টুয়ার্ডস SN1 রিয়েকশন ইজ অপশন সি। তাহলে অপশন সি এরটা আমার এখানে অ্যান্সার হলো। যদি আমার সিটা না থাকতো তাহলে তখন আমার এর অ্যান্সারটা দাঁড়াতো। 30-এরটা, 30-এর প্রশ্নটা কি বলেছে, 30-এর প্রশ্নটা বলেছে দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং রিয়েক্টিভিটি অফ CX বন্ড টুয়ার্ডস নিউক্লিওফাইল ইন দ্য ফলোয়িং কম্পাউন্ড। তার মানে আমাদের এখানে ওই সেম টাইপের প্রশ্ন যেটা একটু আগে দেখলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমার এখানে এই 1 নাম্বার আর 2 নাম্বার জেনারেলি কিন্তু নিউক্লিওফিলিক রিয়েকশন দিতে চায় না। কাদের তুলনায় দিতে চায় না, 3 এবং 4-এর তুলনায়, কারণ 3টা তো 3 ডিগ্রি, 3টা তো সব থেকে ভালো রিয়েকশন দেবে, এটা 3 ডিগ্রি। আচ্ছা, তো তারপরে কোনটা দেবে, 4-এরটা দেবে, 3-এর পরে হচ্ছে 4-এরটা, কারণ এখানেও আমার যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা আলটিমেট আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। আচ্ছা, তাহলে সব থেকে ভালো অর্ডার হচ্ছে 3, তারপরে 4 থ্রু নিউক্লিওফিলিক রিয়েকশন আর কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন। আচ্ছা, তারপরে 1 আর 2-এর মধ্যে দেখো এখানে দুখানে NO2 গ্রুপ আছে, অবশ্যই 2 নাম্বারটা অনেকটা এগিয়ে যাবে। তারপরে লাস্টেরটা হচ্ছে 1 নাম্বারটা, ঠিক আছে, 1 নাম্বার একদমই দিতে চাইবে না। তাহলে 3 4 3 4 2 1, তার মানে প্রথম অপশানটা আমার এখানে কারেক্ট। আচ্ছা, তাহলে 30-এরটা হয়ে গেল। এবার হচ্ছে 31-এরটা,
খুব ইম্পর্ট্যান্ট রিয়েকশন। এরকম রিয়েকশন আমার পরীক্ষাতে আসতে পারে। গ্রিগনার রিয়েজেন্টের কোশ্চেন একটু আগেই এরকম একটা প্রশ্ন বললাম, একটু অন্য টাইপের ছিল ওটা। তো এখানে দেখো প্রোডাক্ট কী হবে, C6H5 CH2, প্রথমে ম্যাগনেসিয়ামটা ঢুকে যাবে, দিয়ে আমার গ্রিগনার রিয়েজেন্ট ফর্মেশন করবে। আচ্ছা, কার্বনের মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস। এইবার আমি ওয়াটার দেবো, ওয়াটার দেওয়া মানে আমার H প্লাস আর OH মাইনাস। তাহলে H প্লাসটা কার সাথে অ্যাটাচ হতে চাইবে তোমরা নিজেরাই বুঝতে চাইছো, যে CH2 সাথে, আর Mgর সাথে OHটা ঢুকতে চাইবে। তাহলে আমার এখানে প্রোডাক্ট কী হবে, C6H5 CH3 প্লাস, এই সাইড প্রোডাক্ট হিসেবে আমার এটা লিখে রাখছি MgOH Br। তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা চলে এলো, সি এর অপশানটা আমার এখানে কারেক্ট হয়ে গেল। 31-এর কোন অপশানটা, সি এরটা। এবার চলে আসছে 32-এর অপশানটা। হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশন ইজ অ্যান এক্সাম্পল অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফাইল মানেই হচ্ছে আমার এই যে অ্যাকোয়াস কেউইচ দিলে পরে আমার এখানে OH মাইনাস হচ্ছে আমার এখানে নিউক্লিওফাইল, OH মাইনাস ঢুকবে, এক্সটা বেরিয়ে যাবে, দেখে এক্স ফর্মেশন করবে। এটা একদমই সহজ রিয়েকশন, অপশানটা দেখে আমরা বুঝতে পারছি। প্রথম কার্ডটা তো উর্চ রিয়েকশন দিয়েছে, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে নর্মাল একটা হাইড্রোজেনের সাথে রিয়েকশন। আচ্ছা, তারপরে আমাদের এখানে H2টা ভাঙবে, আমাদের এখানে নিউক্লিওফাইল হচ্ছে না, ফ্রি রেডিক্যাল টাইপের হচ্ছে। সি এরটা তো আমাদের গ্রিগনার রিয়েজেন্ট প্রিপারেশন হচ্ছে, ডি এরটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরে দেখো, হাউ মেনি স্টিরিও আইসোমার্স উইল বি ফর্মড ইন দিস মলিকিউল হ্যাভ। খুব ভালো প্রশ্ন, কী করে আমরা স্ট্রাকচারটাকে বানাবো একবার দেখে নাও। CH3CH ডবল বন্ড সি, এটাকে আমরা লিখলাম। আচ্ছা, H, তারপরে আমাদের ধরো হলো CH2CH, আচ্ছা Br CH3, এই হচ্ছে দেওয়া আছে আমাদের ধরো। তো এক্ষেত্রে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কীরকম পাবো, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এটা হচ্ছে সিস, এই সিসের সাথে আমরা আরেকটা পেয়ে যাবো তাহলে ট্রান্স। তাহলে আমাদের এখান থেকে দুটো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পেলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, তার মানে আমার হয়ে গেল G.I. এটা পেয়ে গেলাম আমরা কটা, দুটো। তাহলে G.I. আমরা পেয়ে গেলাম দুটো। এরপরে আমাদেরকে কি দেখতে হবে, যে অপটিক্যাল আইসোমেরিজম রয়েছে কিনা। তো এখানে দেখো এই কার্বনটা আমার এখানে কাইরাল সেন্টার, তাহলে কাইরাল সেন্টার হওয়ার জন্য আমার এখানে রেসিমাইজেশন হবে। তাহলে আমার এখানে অপটিক্যাল আইসোমেরিজমের সংখ্যা হবে, OI এর সংখ্যা হবে 2n, এটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম বের করার সূত্র। তাহলে এখানে আমাদের কাইরাল সেন্টার আছে পুরো যৌগটাতে একটা, তার মানে হচ্ছে 2, ঠিক আছে। এই সূত্রটা দেখবো আমরা বায়োমলিকিউলসেও পড়েছি। তাহলে আমার অপটিক্যাল আইসোমেরিজম হয়ে গেল কটা, দুটো, GI হয়ে গেল দুটো, তাহলে OI দুটো, GI দুটো, তার মানে আমার টোটাল অ্যান্সার কটা বেরিয়ে গেল আমার এখান থেকে, চারটে হয়ে গেল আমার টোটাল অ্যান্সার। আচ্ছা, চলে আসছে আমরা 34-এর প্রশ্নটাতে। 33-এর পর আমার এখানে চলে আসছে 34-এর প্রশ্নটা। তো এখানে আমার SN2 রিয়েকশান দিয়েছে, কীভাবে কী করতে হবে দেখো, খুব সহজ। SN2 আমার এখানে নন পোলার, এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দিয়েছে, DMF দিয়েছে। তো এখানে আমাদের Clটা ঢুকেছে। তো আমরা জানি যে 1 ডিগ্রি হলে সব থেকে ভালো হয়। 1 ডিগ্রির মধ্যেও আমাদের দেখো বি আর সি দুটোই 1 ডিগ্রি, কিন্তু বিতে আমার কার্বন সংখ্যাটা কম, তার জন্য এখানে স্টেরিক রিপালশন কম হবে, সেই জন্য বিয়েরটা হবে আমার অ্যান্সার, সব থেকে ভালো রিয়েকশন এটাই দেবে। 35-এরটা, ইফ দেয়ার ইজ নো রোটেশন অফ প্লেন polarized light by compound in a specific solvent though to be chiral। দেখো এটা আমরা পড়েছিলাম যে কাইরাল হওয়া সত্ত্বেও যদি আমাদের একের অধিক কাইরাল সেন্টার থাকে, তাহলে কিন্তু আমাদের সেটা আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ নাও হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়াচ্ছে সেই কম্পাউন্ডগুলোকে আমরা মেশো কম্পাউন্ড রূপে চিহ্নিত করেছিলাম। তার কারণটা কি মেশো কেন, তার কারণ হচ্ছে একবার রোটেশনটা পজিটিভলি হবে, একবার নেগেটিভলি হবে, একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ, দিয়ে ওভারঅল কোনো রোটেশন হবে না। ফলে সেই যৌগগুলোকে আমরা বলবো মেশো। যেমন আমরা মেশো টার্টারিক অ্যাসিড, এই সমস্ত যৌগগুলির স্ট্রাকচার আমরা জিওসিতে পড়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে 36-এর প্রশ্নটা। 36-এরটা কী বলেছে, আর কনফিগারেশন দেখতে বলেছে। তাহলে আমাকে দেখে দেখতে হবে যে কোনটা আর হচ্ছে। তো দেখতে থাকো, প্রথম কার্ডটাতে ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, প্রায়োরিটি অর্ডার অনুযায়ী যদি আমি সাজাই আর কি, তাহলে আমাদের এটা ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, তাহলে এটা তো আমার এস হয়ে গেল। তারপরেরটাতে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে এটাও ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু হাইড্রোজেনটা বটম পজিশনে আছে, তাহলে এটা আমাদের ক্লকওয়াইজের জন্য আর হয়ে গেল। ব্যাস, আমাদের আর বাকিগুলো দেখার কোনো দরকার নেই। আমাদের আর দরকার ছিল, আর পেয়ে গেছি, বাকিগুলো নিশ্চয়ই আমাদের এস হবে। তোমরা বাড়িতে এগুলো দেখবে, বাকি দুটো অবশ্যই এস হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কাইরাল, কোনটা কাইরাল নয় সেটা আমাকে এখানে বের করতে হবে। তো 3 ব্রোমোপেন্টেন এটা আমার কাইরাল নয়। আমরা স্ট্রাকচারটা আগলেই আমরা দেখতে পাবো, দেখো CH3 CH2 CH Br CH2 CH3, 3 ব্রোমোপেন্টেন হয়ে গেল, 3 ব্রোমোপেন্টেন।
আচ্ছা, তো এখানে দেখো এই প্রথম কার্বনটা কাইরাল নয়, তার কারণ এখানে 3টা হাইড্রোজেন আছে। দ্বিতীয়টা কাইরাল নয়, 2টো হাইড্রোজেন আছে, এগুলো তো নয়। এটাও দেখো কাইরাল নয়, কারণ একটা হাইড্রোজেন একটা ব্রোমিন, দুটো গ্রুপ আলাদা হলেও বাঁ দিক আর ডান দিকের এই গ্রুপটা আর এই গ্রুপটা আমার এখানে সেম হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমার কাইরাল হলো না। আচ্ছা, বাকি দুটো তো নয়, তাহলে এখানে কোনো কাইরাল সেন্টার নেই, নো কাইরাল সেন্টার, দ্যাট মিন্স আমার লাস্টেরটা উত্তর হয়ে গেল। আচ্ছা, বাকি স্ট্রাকচারগুলো এঁকে দেখবে কোনো না কোথাও কাইরাল সেন্টার পাবে। কাইরাল সেন্টার মিন্স যে কার্বনের 4টে গ্রুপ আলাদা আলাদা। Which of the following undergoes nucleophilic substitution exclusively by SN1 mechanism? SN1 mechanism-এর থ্রু দিয়ে কার ক্ষেত্রে রিয়েকশানটা সবথেকে ভালো হয়? দ্যাট ইজ বেঞ্জাইল ক্লোরাইড। সবথেকে ভালো রিয়েকশান দেবে বেঞ্জাইল ক্লোরাইড, কারণ এখানে CH2Cl হচ্ছে, সিএলটা বেরিয়ে গেলে আমার এখানে একটা বেঞ্জাইল কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। এই বেঞ্জাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে পাই সিগমা পজিটিভ রেজোনেন্স পুরো বেঞ্জিন বলয়টা ধরে চলতে থাকবে, ফলে এটার ক্ষেত্রে স্টেবিলিটি সবথেকে বেশি হবে। তারপর একটা কাইরালিটি বের করতে বলেছে এবং আমাদের এখানে RS নোমেনক্লেচার জানতে চেয়েছে। আমরা জানি যেগুলো একই থাকে, মানে সেম প্লেনে থাকে, তারা ওপর নিচে বসে যায়। যেটা এরকম অ্যাবাভ দ্য প্লেন থাকে সেটা উল্টে যায়, তার মানে সিএলটা এদিকে চলে আসবে, যেটা ডট ডট আছে সেটা সেই দিকেই থাকবে। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ঘুরছে এবং আমাদের হাইড্রোজেনটা আমার কি আছে, পাশে আছে, টপ এবং বটম পজিশনে নেই। সরি, এটা একটু ভুল হলো। এই পোর্শনটাতে আমাদের সিএলটাকে আমরা এখানে 1 নাম্বার করেছি, সিএলটা আমার 1 হবে না, বিআরটা আমার 1 নাম্বার হবে, কারণ আমরা অর্ডার অনুযায়ী জানি প্রথমে আই, তারপরে বিআর, তারপরে সিএল, তারপরে এফ, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে হাইড্রোজেন। তো ব্রোমিনের মাস বেশি, সেই জন্য ব্রোমিনটা আগে হবে, তারপরে ক্লোরিন হবে, তারপরে 3, এটা হচ্ছে 4। তাহলে এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু হাইড্রোজেনটা আমার কোন পজিশনে আছে, সাইডে আছে। তাহলে আমার এখানে যেটা ঘটবে, এস না হয়ে এস হওয়ার কথা ছিল, কিন্তু আর হবে। তাহলে আমাদের 39-এর কোন অপশানটা হয়ে গেল, এরটা। 39-এর আমাদের এর অপশানটা দাঁড়িয়ে গেল। নেক্সট হচ্ছে 40-এরটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট রিয়েক্টিভ, মানে ভালো রিয়েকশন করতে চায় না ইন এ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। SN1 রিয়েকশন কে দিতে চায় না? ভিনাইল। আমরা খুব ভালো করেই জানি যে ভিনাইল ক্লোরাইড SN1 রিয়েকশন দিতে চায় না, কারণ ভিনাইল, অ্যারাইল এরা তো SN1 SN2 দিতে চায় না। তাহলে প্রথম কার্ডটা 3 ডিগ্রি ভালো দেবে, প্রথম কার্ডটা তো খুব ভালো, SN1 দেবে। সিএরটা দেখো SN2 খুব ভালো দেবে। আচ্ছা, তারপরেরটা তো অ্যালাইল তো খুব ভালো রিয়েকশন দেয়, আমরা জানি SN1 রিয়েকশন দেবে, অ্যালাইলটা খুব ভালো। তাহলে বিএডটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, বিএডটা একদম দিতে চাইবে না। 41-এটা বলেছে কোন পেয়ারটা আমাদের এখানে ইনানসিওমার। এই কোয়েশ্চেনটা আগে তো বইতে দেখবে আমরা করেছি। তো এখানে প্রথম অপশানটা দেখবে, এখানে RS নোমেনক্লেচারের পার্থক্য হবে। আর আমরা ছবি দেখেও বুঝতে পারছি, দেখো ওয়েজটা ডান দিকে, এখানে বাঁ দিকে হয়েছে, এখানকার বাঁ দিকে, এটা আমাদের ডান দিকে হয়েছে। তার মানে আমার এখানে যে মিরার ইমেজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ, তার ফলে এরা পরস্পরের হয়ে যাবে ইনানসিওমার। 42-এরটা রিয়েক্টিভিটি অর্ডার অফ হ্যালাইডস ফর ডিহাইড্রোহ্যালোজিনেশন, তার মানে HBr বেরিয়ে যাবে কোন ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হ্যালোজিনেশনটা আমার ঘটবে। এই বিয়ের অপশন একদম সহজ অ্যান্সার, কারণ আর এর সাথে আই তো বন্ডিং একদম ভালো নয়, তাহলে আইটা সহজেই বেরিয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আর এফটার ক্ষেত্রে বেরোতে চাইবে না, ফলে আমাদের 42-এর বিয়ের অপশানটা এলো। এরপর হচ্ছে নেক্সট 43-এরটা। CH3CH2Cl, এখানে যখন আমরা NaCl দেবো কী তৈরি হবে, আমার তৈরি হয়ে যাবে CH3CH2CN, আমার তৈরি হয়ে গেল। এরপর আমি এখানে নিকেল দিলে আমার এখানে হাইড্রোজেন দেওয়া আছে নিকেলের সাথে, তাহলে আমার হাইড্রোজেনটা ঢুকবে, হাইড্রোজেনেশন হবে, তাহলে আমার এই পোর্শনটা হয়ে যাবে CH2NH2। তাহলে আমার কি প্রোডাক্ট হয়ে গেল, CH3CH2CH2NH2। এরপর যখন আমি এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রেট দেবো, তখন আমার এখানে তৈরি হয়ে যাবে CH3CH2, তারপরে আমার আছে CH2, এখান থেকে আমার NH2 জায়গাতে NH হবে, আর COCH3 যুক্ত হয়ে যাবে। একটা হাইড্রোজেন বেরিয়ে আমার এখানে COCH3 গ্রুপটা এখানে আমার অ্যাড হয়ে যাবে, আর একটা অ্যাসিটিক অ্যাসিড হিসাবে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে আমার কোন অপশানটা হচ্ছে, আমার অপশান এখানে এর অপশানটা, প্রথমকার অপশানটা আমার এখানে কারেক্ট হচ্ছে। অ্যাসিটিক অ্যানহাইড্রেটের স্ট্রাকচার তোমরা প্রত্যেকেই জানো, CH3CO2O। তাহলে এই যে COCH3 গ্রুপটা আমরা একটা পাচ্ছি, এই COCH3 গ্রুপটা এখানে বেরিয়ে যাবে। আরেকটাই যে এখান থেকে NH2টা NH হয়ে গেল এখানে, তো এই যে আমার হাইড্রোজেনটা বেরিয়ে চলে গেল এখান থেকে, দিয়ে আমার NH হলো। এই হাইড্রোজেনটা এই CH3CO আর একটা ও পড়ে থাকবে, তার সাথে ওই হাইড্রোজেনটা যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড হিসাবে সাইড প্রোডাক্ট তৈরি করবে। আচ্ছা, 44-এরটাতে চলে আসি, এখানে ক্লোরিনেশন ঘটছে, দিয়ে আমাদের এখানে কার ক্লোরিনেশনের ফলে এই প্রোডাক্টটা আমার এখানে পাওয়া যাচ্ছে। তো 44-এরটার ক্ষেত্রে দেখো কি অ্যান্সার আমার আসছে, অবটেন বাই ক্লোরিনেশন অফ N-বিউটেন। তাহলে আমার একটা নর্মাল বিউটেনের কথা যদি আমি এখানে বলি, CH3CH2CH2CH3, তাহলে এই বিউটেনটার কথা যদি আমি বলি, তাহলে আমার এখানে ক্লোরিনেশন ঘটছে, ক্লোরিনেশন ঘটার ফলে আমার এখানে রেসিমিক মিক্সচার আমার এখানে তৈরি হচ্ছে।
তার মানে দু রকম প্রোডাক্ট আমার এখানে তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে যখন আমার এই বিউটেনের যখন ক্লোরিনেশন ঘটবে তখন দুটো কার্বনে দেখো সিএলটা আমার এখানে ঢুকতে পারে, আইদার এই কার্বনটাতে ঢুকতে পারে এই দুটোর মধ্যে একটাতে, না হলে আমার এখানে এই কার্বনটা আর এই লাস্টের কার্বনটার মধ্যে ঢুকতে পারে। ঠিক আছে, দুটো জায়গাতে ক্লোরিনেশন ঢুকতে পারে। তো আমার এখানে এই যে ক্লোরিনেশনটা যখন আমার এখানে তৈরি হলো CH3CH2 CHCl CH3, তখন আমাদের এখানে দুরকমভাবে এটা ঘটতে পারে। একটা হচ্ছে সিএলটা মানে এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে আমার দেখো এখানে কাইরাল সেন্টার মানে কি আমার এইদিকে গ্রুপটা আলাদা, এই গ্রুপটা আলাদা, হাইড্রোজেন আলাদা, সিএল আলাদা, তাহলে এর আর এবং এস আমরা দু রকমই স্ট্রাকচার পাবো। অর্থাৎ এখানে আমাদের এসিমিক মিক্সচার আমার এখানে ফর্মেশন হবে। অর্থাৎ ডি এবং এল দুটো স্ট্রাকচারই কিন্তু আমরা এখানে ফর্মেশন পাবো। যেহেতু আমরা এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এখান থেকে আমরা এই যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা আমরা এখানে অপটিক্যালি অ্যাক্টিভ আমাদের প্রোডাক্ট দাঁড়াচ্ছে। আচ্ছা, যেহেতু এই প্রোডাক্টটার কথা আমরা বলেছি। আচ্ছা, 45-এর প্রশ্নটাতে যদি আমরা চলে আসি তাহলে 45-এর প্রশ্নটা কি বলছে? 45-এর প্রশ্নটা বলছে অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড অন রিয়েকশন উইথ সোডিয়াম অ্যান্ড ডাইইথাইল এটা গিভস হাইড্রোকার্বন হুইচ অন মনোক্লোরেশন গিভস অনলি ওয়ান ক্লোরো ডেরিভেটিভ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা, অনলি ওয়ান ক্লোরো ডেরিভেটিভ আমার এখানে তৈরি করছে। তার মানে আমার এই যে C4H9Cl দেওয়া রয়েছে এই যৌগটা নিঃসন্দেহে আমার এরকম টাইপের কোনো যৌগ, একটা 3 ডিগ্রি যৌগ এই টাইপের CH3 CCl। তাহলে এই যে আমি C4H9Cl করলাম, এটাকে যখন আমি সোডিয়াম এবং ড্রাই ইথাইল দ্বারা যখন আমি এটাকে অ্যাড করব, তখন আমার এখান থেকে যে যৌগটা আমার ফর্মেশন হবে এই দুটো একে অপরের সাথে কি হবে আমার পরস্পরের মধ্যে জুড়ে যাবে। অর্থাৎ জুড়ে গিয়ে কি তৈরি করবে আমার এখানে যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা হবে এই যে আমি একবারে লিখে দিচ্ছি CH3 আবার এই দিক থেকে একটা থাকবে CH3 তাহলে এই যে প্রোডাক্টটা তৈরি হলো টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড থেকে, এখানে দেখো আমাদের ক্লোরিনেশন ঘটানোর জায়গা কোনটা, একমাত্র এই CH3গুলো। তো সব CH3গুলো এখানে সমতুল্য, কার্বনের তো কোনো ক্লোরিনেশন ঘটবে না, তাহলে এই জায়গা রয়েছে। আমি যদি এখানটাতে একটা ওই স্ট্রাকচারটা লিখে দেখানোর চেষ্টা করি তাহলে দেখো এরকম আমার একটা স্ট্রাকচার চলে আসছে, আর এটাকে যদি আমি এই ধারটাকে লিখি তাহলে আমার এরকম একটা স্ট্রাকচার চলে আসছে। তো এখানে ক্লোরিনেশন যখন আমরা ঘটাবো তখন অবশ্যই আমার এখানে মনোক্লোরিনেশনই ঘটবে, কারণ এই প্রত্যেকটা CH3 হচ্ছে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। তার মানে আমাদের যেখানেই ঢুকুক না কেন একই রকম প্রোডাক্ট তৈরি হবে। তাই এখানে আমার টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডটা আমার অ্যান্সারের মধ্যে চলে এলো। তাহলে এটা 45-এর অ্যান্সারের ব্যাখ্যাটা হচ্ছে আমার এখানে দেওয়া রইলো। 46-এরটা এ কম্পাউন্ড অফ মলিকুলার ফর্মুলা C7H16 সো অপটিক্যাল আইসোমেরিজম, তাহলে কম্পাউন্ডটার কি নাম হবে? কম্পাউন্ড যেটা হতে হবে আমার অবশ্যই কি হতে হবে, আমাদেরকে একটা কাইরাল সেন্টার যুক্ত অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ হতে হবে, না হলে তো আমাদের হবে না। তাহলে আমাকে এই জাস্ট এটা অপশন দেখে দেখে করতে হবে। তো এখানে প্রথম যে অপশানটা দেওয়া রয়েছে দেখো 2,3 ডাইমিথাইল পেন্টেন। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটার কথা যদি একটা বলতে চাই তাহলে CH3 লাস্টে CH3, তাহলে আমরা একটা পেন্টেন বানিয়ে ফেললাম। এই পেন্টেনটাতে দেখো 2,3 ডাইমিথাইল, তাহলে আমাদের 2 নম্বরে একটা মিথাইল গ্রুপকে আমরা বসিয়ে নিলাম, আর 3 নম্বরে আমরা একটা মিথাইল গ্রুপকে বসিয়ে দিলাম। 2,3 ডাইমিথাইল পেন্টেন আমার এখানে হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমার স্ট্রাকচার। তো এখানে এই যে স্ট্রাকচারটা আমাদের এখানে দেওয়া হলো, তো এখানে যদি আমরা এই মাঝের কার্বনটার কথা ভাবি তাহলে এটা কিন্তু দেখো আমার কাইরাল সেন্টার আমার চলে এলো। ঠিক আছে, কারণ এই প্রথমটাতে আমার দেখো এখানটাতে CH3 আছে, এটা কাইরাল নয়। তারপর এটাতে CH আছে, এটাও কাইরাল নয়, কার্বনটাও কাইরাল নয়, দুটো CH3 গ্রুপ আছে ওর সাথে। তারপরেরটা কিন্তু আমার কাইরাল, কারণ একদিকে আমার হাইড্রোজেন আছে, একদিকে এই ছোটো হাইড্রোজেনটা, একদিকে CH3, একদিকে এই গ্রুপ, একদিকে এই গ্রুপ। আচ্ছা, তারপরেরগুলো কিন্তু আমার এখানে দেখো CH2 করা আছে, এটা তো কাইরাল নয়, তারপরেরটা কাইরাল নয়। তাহলে এই যে যৌগটা আছে এখানে একটা কাইরাল সেন্টার আর একটা কাইরাল সেন্টার হলে আমরা জানি সেটা 100% কী হবে, অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে যেহেতু এটা কাইরাল হয়ে গেল তার মানে আমার এটা হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ মানে এটা অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে। বাকিগুলোতে দেখা যাচ্ছে যে কাইরাল সেন্টার নেই, তাই এগুলো আমাদের অপশানের মধ্যে আসছে না। 46 হয়ে গেল। এবার আমরা চলে আসবো 47, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কাইরাল। এখানে স্ট্রাকচারগুলো দেখি আমরা বুঝতে পারছি, খুব সহজ প্রশ্ন এটা। সি এর অপশানটা দেখো এখানে কোনো কাইরাল সেন্টার নেই। তারপরে চলে আসছি 48 আমাদের দেখা যাচ্ছে ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে আমাদের NO2 কোন কোন পজিশনে ফেনল থেকে আমাদের কি হয়, আমাদের রিয়েকশানটা ঘটাতে পারে এবং 2,4 ডাইনাইট্রোক্লোরোবেঞ্জিন প্রোডাক্ট তৈরি করতে পারে। তাহলে আমাদের এখানে NO2 উইথড্র করে ইলেকট্রনগুলোকে অর্থ এবং প্যারা পজিশন থেকে। ঠিক আছে, অর্থ এবং প্যারা পজিশনে আমাদের NO2টা যুক্ত থাকে। অর্থাৎ আমার এই যদি আমার ক্লোরোবেঞ্জিনের স্ট্রাকচার হয় আমার NO2টা হবে 2,4 পজিশনে, তাহলে অর্থ আর প্যারা পজিশনেই তো এটা ইলেকট্রনগুলোকে টানছে, ফলে আমাদের রিয়েকশানটা সুবিধা হচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, দ্য অ্যালকাইল হ্যালাইড ইজ কনভার্টেড ইন্টু অ্যালকোহল, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডকে যখন আমরা অ্যালকোহলে কনভার্ট করব তখন আমাদের কি ঘটবে, তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইড আমাদের হ্যালোজেনটা রিপ্লেস হয়ে আমার OH গ্রুপ ঢুকে যাচ্ছে, তার মানে এটা তো আমার সাবস্টিটিউশন রিয়েকশন। খুব সহজ কোশ্চেন দিয়েছে, এটা আমার সাবস্টিটিউশন রিয়েকশন। 50-এর প্রশ্নটা দেখো লক্ষ্য করে, 50-এর প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন মেকানিজমের মধ্য দিয়ে এটা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেদিকে বিআর ছিল তার উল্টো দিকে ওইচটা হয়ে গেছে, তার মানে আমার এখানে ইনভার্সন ঘটেছে, ইনভার্সন রিয়েকশনটা পুরোপুরি উল্টে গেছে দেখো, ঠিক আছে। এটা কাইরাল সেন্টার, এই কার্বনটা আমার কাইরাল, ঠিক আছে, এবং এটা অপটিক্যালি অ্যাক্টিভ, ইনভার্সন ঘটেছে, দ্যাট মিনস দিস ইজ এসএন টু রিয়েকশন। 51টা, রিয়েকশন অফ টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড উইথ সোডিয়াম মিথক্সাইড প্রডিউসেস, তাহলে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইডের ক্ষেত্রে আমাদের এখানে কি সোডিয়াম মিথক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালে কি আমাদের এখানে প্রোডাক্ট উৎপন্ন হবে, এটা আমাদের বের করতে বলেছে। তো টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড আমাদের এখানে হ্যালো অ্যালকেন যেটা দিয়েছে সেটাকে বলেছে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড, ঠিক আছে, মানে 3 ডিগ্রি ব্রোমাইডের হ্যালো অ্যালকেনের কথা বলেছে। আমি এখানে 3 দিকে 3টে CH3 লিখে ফেললাম, টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড। আমার এখানে সোডিয়াম মিথক্সাইড বলেছে, তার মানে CH3ONA, তার মানে এটা সেই উইলিয়ামসেন ইথার সিনথেসিস রিয়েকশন ড্রাই ইথার মিডিয়ামে। কিন্তু উইলিয়ামসেন ইথার সিনথেসিস আমরা দেখেছিলাম যে আমার হ্যালো অ্যালকেনটাকে মাস্ট বি 1 ডিগ্রি হতে হবে, না হলে তো উইলিয়াম ইথার সিনথেসিস ঘটবে না। তাহলে 3 ডিগ্রি নিলে কি হয়ে যাবে, আমার এখানে এলিমিনেশন হয়ে যাবে এবং আমার এখানে অ্যালকিন ফর্মেশন হয়ে যাবে। তার মানে আমার এখানে কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার এখানে এরকম টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার উৎপন্ন হবে। আমার এখানে যেটা প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার এলিমিনেশন রিয়েকশন, তার মানে আমার এরকম প্রোডাক্ট চলে আসবে CH3 CCH3, এটা ডবল বন্ড CH2, ঠিক আছে, অর্থাৎ আমার এলিমিনেশন ঘটে গেল। এলিমিনেশন ঘটে গেল মানে আমার এখানে অপশান দেখে বুঝতে পারছি কোন অপশানটা হবে, ডি এর অপশানটা। আইসোবিউটিলিন মানে আমার অ্যালকিন ফর্মেশন হবে। বেশ, গ্রিগনা রিয়েজেন ইজ প্রিপেয়ার্ড বাই দ্য রিয়েকশন বিটুইন, খুব সহজ প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন, এটা খেয়াল রাখতে হবে। 52টা ম্যাগনেসিয়াম তো লাগবেই, আর অ্যালকাইল হ্যালাইড। দেখবে যখনই আমরা কোনো গ্রিগনা রিয়েজেন্ট বানাই RX এর সাথে ম্যাগনেসিয়াম নিয়ে, ড্রাই ইথারের প্রেজেন্সে আমাদের এখানে গ্রিগনা রিয়েজেন্ট RMG ফর্মেশন হয়। ক্লোরোবেনজিন রিয়েক্টস উইথ ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার টু গিভ কম্পাউন্ড A হুইচ ফার্দার রিয়েক্টস উইথ ইথানল টু ইল্ড কি উৎপন্ন করে। খুব সহজ রিয়েকশন, এটা খুব ভালো রিয়েকশন। দেখো আমাদের এখানে এই ক্লোরোবেনজিন আমরা বানিয়ে ফেললাম। আমরা যখনই ম্যাগনেসিয়াম নিয়ে নেবো, এর সাথে ম্যাগনেসিয়াম, মিডিয়াম তো অলওয়েজ ড্রাই ইথার, যে কোনো ধাতু থাকলেই আমাদের মিডিয়ামটাকে ড্রাই ইথার নিতে হয়, গ্রিগনা রিয়েজেন্টের ক্ষেত্রে তো বটেই। তো এখানটাতে যখন আমরা এই CH3CH2OH আমরা অ্যাড করব তখন আমাদের কি হবে, তখন আমাদের দেখো এখানে O এর মাথায় মাইনাস আর H এর মাথায় প্লাস, ব্যাস আমার রিয়েকশন কমপ্লিট হয়ে গেল। আর কার্বনের মাথায় আমার এখানে মাইনাস থাকবে, ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস, তাহলে হাইড্রোজেনটা ঢুকবে এই কার্বনের সাথে ঢোকার চেষ্টা করবে, তাহলে আমার এখানে একটা বেনজিন তৈরি হয়ে গেল। আর বাকি যে পোর্শনটা এই MgO CH2 CH3 Cl, এটা আমার সাইড প্রোডাক্ট হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার চলে এলো 53 বিয়েরটা। এবার চলে আসছে আমি 54-এরটা। বেনজিন বলছে N প্রোপাইল ক্লোরাইডের সাথে রিয়েকশন করছে, তো ঠিক আছে করুক, কোনো অসুবিধা নেই। বেনজিন রিয়েকশন করছে N প্রোপাইল ক্লোরাইড, তার মানে হচ্ছে CH3 CH2 CH2Cl। এই রিয়েকশনটা দেখবে আমরা বারবার করেছি, ঠিক আছে। এই রিয়েকশনটা আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন রিয়েকশন, কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে আমাদের এই যে প্লাসটা তৈরি হয় আর Cl মাইনাসটা তৈরি হয়, তো এই যে আমার কার্বোক্যাটানটা, এই কার্বোক্যাটানটা আমার 1 ডিগ্রি, তাই এর রিঅ্যারেঞ্জমেন্ট হয়, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আমার এটা আইসোপ্রোপাইল কার্বোক্যাটানে পরিণত হয়। এই কার্বোক্যাটানটা 2 ডিগ্রি, তাহলে আমার এখানে এই গ্রুপটা যুক্ত হবে, আইসোপ্রোপাইল গ্রুপটা আমার এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমার রিয়েকশন। তাহলে আমি এটাকে একটুকু এরকম করে কাভার করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমার এই যে কার্বোক্যাটানটা তৈরি হলো, কার্বোক্যাটানটা এতে জুড়লো, জুড়ে পরে আমার এখানে কি তৈরি হয়ে গেলো, আইসোপ্রোপাইল বেনজিন, যেটাকে সে কিউমিন বলা হয়, কিউমিন। তাহলে আমার এখানে এই ফর্মেশনটা হলো, ঠিক আছে, এটার থেকে। বেশ, এখান থেকে সে আমরা মনে আছে এখান থেকে অক্সিজেন দিয়ে পরে ফেনল আর ওই অ্যাসিটোন বানিয়েছিলাম। আচ্ছা, তো যাই হোক আমাদের এই রিয়েকশানটা আমাদের এখানে এইভাবে খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসছে আমরা 55-এর প্রশ্নটাতে। 55-এর প্রশ্ন কি বলছে, হোয়েন ক্লোরো ডেরিভেটিভ অফ বেনজিন মানে ক্লোরোবেনজিন অ্যামং দ্য ফলোয়িং উড আন্ডারগো হাইড্রোলিসিস মোস্ট রিডিলি উইথ অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড টু ফার্নিশ দ্য করসপন্ডিং হাইড্রোক্সি ডেরিভেটিভ। তো ক্লোরোবেনজিনের ক্ষেত্রে বলছে কোন রিয়েকশানটা ভালো হবে, একদম জলের মতো প্রশ্ন, কারণ আমরা জানি যে SN1 রিয়েকশান বা SN2 রিয়েকশান সাবস্টিটিউশন রিয়েকশান আমাদের
হ্যালোয়ারিনের ক্ষেত্রে তখনই ভালো হয় যখন এই গ্রুপগুলোকে মানে -I এবং -IMF যুক্ত গ্রুপ আমাদের অর্থ এবং প্যারা পজিশনে অ্যাটাচ করানো থাকে। 56টা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, জাস্ট স্ট্রাকচারগুলো আমরা আঁকবো, এঁকে এঁকে দেখে নেবো কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, যার কাইরাল সেন্টার থাকবে তাই অপটিক্যালি অ্যাক্টিভ। এখানে যেটা অ্যান্সার হবে আমি সেই অ্যান্সারটাকে জাস্ট লিখে দিচ্ছি, তোমরা বাকি স্ট্রাকচারগুলো বাড়িতেই প্র্যাকটিস করে দেখতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলা হচ্ছে 2-ক্লোরোবিউটেন, ঠিক আছে, 2-ক্লোরোবিউটেন, তার মানে হচ্ছে CH3CH, এখানে 2 নম্বরে ক্লোরোটা বসিয়ে দিলাম, CH2CH3। তাহলে এখানে আমার এই যে কার্বন সেন্টারটা, এই কার্বন সেন্টারটা আমার এখানে দেখো কাইরাল সেন্টার, কারণ আমার এখানে CH3 গ্রুপ আছে, এখানে Cl গ্রুপ আছে, এখানে আমার এই গ্রুপটা আছে, এখানে আমার হাইড্রোজেন গ্রুপ আছে, 4টে গ্রুপ হচ্ছে আলাদা আলাদা, যেহেতু আমার 4টে গ্রুপ আলাদা তাই এটা কাইরাল সেন্টার, তাই এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। 57, ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড যখন CCl3CHO রিয়েক্টস উইথ ক্লোরোবেনজিন ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড প্রডিউসেস, কি প্রডিউস করে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা প্রডিউস হয়, ঠিক আছে, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইডের সাথে আমার এখানে DDT ফর্মেশন হয়, অর্থাৎ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তাহলে আমার এখানে যেটা অ্যান্সার দাঁড়াবে 57-এর ক্ষেত্রে, সে 7 হচ্ছে এই কোশ্চেনটা DDT। দেখো নামটা কীভাবে আসছে, এই দেখো ক্লোরোফিনাইল দুটো, তাহলে ডাইক্লোরো ডাইফিনাইল, আচ্ছা ট্রাইক্লোরো দুটো কার্বন আছে মানে ইথেন, তাহলে আমার এখানে যে ফর্মেশনটা হবে সেটা হচ্ছে আমার DDT ফর্মেশন হবে। আচ্ছা, এবং এটা ক্লোরাল, এই যৌগটাকে বলা হয়ে থাকে CCl3CHO, এই যৌগটার নাম হচ্ছে ক্লোরাল। এই ক্লোরালের সাথে ক্লোরোবেনজিনের বিক্রিয়া ঘটানো হয়। তো দুখানা ক্লোরোবেনজিন থাকে, তার মাঝখানে আমাদের ক্লোরালটা থাকে, তাহলে আমাদের এখান থেকে ওয়াটারটা বেরিয়ে যায় এবং এই DDT ফর্মেশন হয়। এটা নোটে করানো আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। 58-এর বলেছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ক্লোরোফর্ম মানে CaCl3, কী করে আমরা ক্লোরোফর্মকে বানাবো। তো ক্লোরোফর্ম বানানো হয় কিসের থেকে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড অর্থাৎ CaOCl, যেটাকে আমরা কী রূপে চিনি, ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারের সাথে বিক্রিয়া ঘটানো হয়। এই যে ব্লিচিং পাউডারটা রয়েছে এর সাথে যখন আমাদের ওয়াটারের বিক্রিয়া ঘটানো হয়, তারপরে অ্যাসিটোনের বিক্রিয়া ঘটানো হয়, ওয়াটার প্লাস অ্যাসিটোন, তখন আমার এখান থেকে তৈরি হয় ক্লোরোফর্ম। বেশ, এই হচ্ছে ব্যাপার। আর লাস্ট একটা ফসজিনের নাম কি, ফসজিনের নাম হচ্ছে COCl2, ঠিক আছে, অত্যন্ত দুর্গন্ধযুক্ত গ্যাস ফসজিন, এটার নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড, ঠিক আছে। ফসজিনের রিয়েকশান দেখবো আমাদের নোটসে করানো আছে। তো এইগুলো হচ্ছে আমাদের নিটে যে সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে আমাদের হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিন থেকে পড়েছে সেগুলো এখানে সলভ করা রইলো। আচ্ছা, পরে এরকমভাবে বাকি চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব, আমরা যেই মেন্সের কোশ্চেনগুলো এবার এখানে ডিসকাশন করার চেষ্টা করব। ওকে।